ছেলের বউ চেয়েছিলে না মা? এই নাও বউ, জোর করে বিয়ে করেছি। তাই বলে যে এমন একটি মেয়েকে নিয়ে সংসার করব, সেটা ভেবে থাকলে তুমি ভুল মা। ওই মেয়ে আমার বেড পার্টনার হওয়ার যোগ্যতা রাখে না। আমি আজই কানাডায় ফিরে যাব। সবেমাত্র বিয়ে করে বাড়িতে বউ তুলেছেন নাভান শাহরিয়ার। তার এমন কথায় স্তম্ভিত হতভম্ব লিভিং রুমে দাঁড়ানো তার বাড়ির প্রতিটি সদস্য, সাথে তার সদ্য বিয়ে করা নতুন বউ। ঘোমটা দিয়ে এতক্ষণ স্বামীর জন্য অপেক্ষা করছিল সে। নিচের কথাটা সহজেই তার কানে এসে বাড়ি খায়। দোহাতে লেহেঙ্গা ধরে রুম থেকে বেরিয়ে যায় সে। দোতলার করিডোরে আসতে দেখতে পায় রকচটা তার সেই সুদর্শন স্বামীকে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে। এক বুক স্বপ্ন সব শেষ হয়ে যাবে। নাভানের এই কথার মানে ধরতে পারছে না কেউই। সে তো মাত্র বিয়ে করলো, তাহলে কি মজা করছে নাভান? কিন্তু নাভানের মতো এমন গম্ভীর পুরুষ মজা করবে বলে মনে হচ্ছে না কারো। ভেতরে ডাক পুষে গম্ভীর মুখে ছেলের দিকে এগিয়ে যায় সোহানা মির্জা। কঠোর গলায় বলে ওঠে, এসব কি বলছো তুমি নাভান? যাও বাসর ঘরে, ইয়ানা তোমার জন্য অপেক্ষা করছে। বাসর? ছ্যা, তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আমি এখন ওই রুমে যাব? চোখ মুখ গম্ভীর করে মায়ের ডাকে কুটিল দৃষ্টিতে তাকায় নাভান শাহরিয়ার। এক পলক সোহানা মির্জার দিকে তাকিয়ে বিকট শব্দে গা গলিয়ে হেসে ওঠে সে। হাসতে হাসতে চোখ দিয়ে পানি এসে যায় তার। সহজেই তার মায়ের দিকে আঙ্গুল তুলে মুখে হুংকার দিয়ে বলে, তুমি কি ভেবেছো সোহানা মির্জা? আমি তোমার হাতের পুতুল? নো, বিয়েটা তো আমি করেছি তোমাদের শিক্ষা দিতে, চরম প্রতিশোধ নিতেই করেছি। নাভান, কি বলছিস এইসব? এতক্ষণ চুপ করে তাদের কাহিনী দেখছিল নাহিদ মির্জা ও তার মা আয়েশা মির্জা, আর নাভানের ছোট বোন নিধি। তার পাশেই দাঁড়ানো নাভানের ছোট চাচা আর তার বউ নিপা। কারো মুখে কোনো রা নেই। নাভান যে এমন করবে আগে থেকেই নাহিদ মির্জার কিছুটা আন্দাজ হয়েছিল তার। কিন্তু স্ত্রীর জেদের কাছে সবই তুচ্ছ যেন ওনার। নাভানের দিকে তাকিয়ে খেকিয়ে উঠলেন তিনি। এটা কোনো ছেলে খেলা নয় নাভান। এভাবে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারো না তুমি। ইনায়ার মতো একটা এতিম মেয়ের জীবন তুমি নষ্ট করবে? তাই? তাহলে আমার আর অদিতির জীবনটা কেন নষ্ট করে তোমরা? ওয়াই? আনসার মি। বিকজ শি ইজ আ প্রস্টিটিউট। সে ইয়ানার নখেরও যোগ্যতা রাখে না। স্টপ মা। সোহানা মির্জার কথার প্রেক্ষিতে ভয়ঙ্কর ভাবে চিৎকার দিয়ে ওঠে নাভান। চোখ দিয়ে তার আগুন ঝরছে, যেন সবকিছু তছনছ করে ফেলবে। টি টেবিলটা লাথি মেরে উল্টে দেয় সে। মুহূর্তেই সেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর একবারও অদিতিকে নিয়ে বাজে কথা বললে আমি যে কি করব, আই ডোন্ট নো মাইসেলফ। কি করবে তুমি বলো, কি করবে? বিয়ের আগে যে মেয়ে পরপুরুষের সাথে বেড শেয়ার করে তাদের তো প্রস্টিটিউটই বলে, তাই না? রক্ত চক্ষু নিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে নাভান। পেশিবহুল দেহটা ফুলে ফেপে ওঠে যেন। মায়ের জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে তার শেষ দেখে ছাড়তো নির্ঘাত। সোহানা মির্জা কুটিল হেসে বলে ওঠে, তুমি ভাবলে কি করে নাভান, তোমার ওই 2 টাকার রক্ষিতাকে আমি মির্জা বাড়ির বউ করে আনবো? শুনে রাখো, এই মেয়েকে শুধু তোমার বরাদ্দ রাখা হোটেল রুমের বেড পর্যন্তই শোভা পায়, মির্জা বাড়ির বউ হিসেবে না। সোহানা মির্জার কথায় বাড়ির সকলে ভয়ে নাভানের দিকে তাকায়। নাভানকে এখন হিংস্র বাঘের ন্যায় লাগছে। দুহাতে মাথায় নিজের চুল চেপে ধরে সে কিছুতেই রাগ কমাতে পারছে না সে। ইনিয়া ব্যথিত নয়নে তাকিয়ে আছে। স্বামী নামক মানুষটার জীবনে অন্য নারী সে আর ভাবতে পারছে না। কবুলের জোর এতটাই যে 3 ঘন্টা আগেই সে না দেখা অচেনা মানুষটাকে 3 কবুল বলে আপন করে ফেলেছিল। আয়েশা মির্জা এবার দোতলার করিডোরে তাকায় ইনিয়াকে দেখে নিধিকে বলে তাকে ঘরে নিয়ে যেতে। নিধি উপরে উঠে আসে। ইনায়ার দিকে তাকিয়ে তার বড্ড মায়া হয়। এমন আসমানের হুড়কে তার ভাই অবজ্ঞা করছে। ইনায়াকে কি বলে সান্ত্বনা দিবে তা সে জানে না। বিধ্বস্ত ইনায়ার দিকে তাকিয়ে মিহি কণ্ঠে বলে, চলো ভাবি। ঠাই দাঁড়িয়ে রইল সে, নড়ল না।
একটুও। আয়েশা মির্জা এবার ছেলের বউয়ের কাছে উঠে আসে সে, মুখটাকে বিকৃতি করে বলে ওঠে, যা নয় তা মুখে আসছে বড় বৌমা। বলি এখানে যে স্বামী, দেবর, মেয়ে, শাশুড়ি আছে ভুলে গেছো? নতুন বউটা যদি এইসব শুনে তার কি হইব? আর দাদু ভাই কি চাই তোর এখন? তুই যেটা বলবি সেটাই হবে। নাভান মায়ের দিকে তাকিয়ে কাট কাট গলায় বলে, তুমি আমার মা না হলে তোমাকে এতক্ষণে 10 হাত মাটির নিচে পুঁতে ফেলতাম আমি। সোহানা মির্জা তাকিয়ে আছে তার ছেলের দিকে। এই এক অদিতির জন্য আজ তার মাকেও সে এই সব কথা বলছে। নাহিদ মির্জা এবার অনেক রুষ্ট হয়ে যায়। কি করবেন তিনি? নাভানের চাচা নওয়াজ মির্জা এবার নীরবতা ভাঙে, তড়িৎ গতিতে নাভানের সামনে এসে দাঁড়ায় সে। স্তম্ভিত হয়ে বলে, তুমি বেশি হাইপার হয়ে যাচ্ছ না নাভান? মায়ের সাথে এভাবে কথা বলছো তুমি? বিষয়টা শান্তভাবে বসে ভাবো। তুমি যেটা চাইছো সেটা সম্ভব নয়। দিন কবুল বলে একটা মেয়েকে স্বীকার করেছো তুমি। নাভান সোহানা মির্জার দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলল, কানাডা থেকে ফিরতেই মাতৃত্বের কসম দিয়ে তুমি যা করতে বলেছো আমি তাই করেছি। তুমি বলেছ অদিতিকে বিয়ে না করে তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে। আমি তাকে না দেখেই তোমার কথা মতো বিয়ে করেছি, কিন্তু সংসার করার প্রতিজ্ঞা আমি করিনি। তাই আর কোনো কথা আমি তোমার রাখবো না। চকিতে সোহানা সামনে তাকিয়ে কর্কশ গলায় বলল, ইয়ানার বাবা মায়ের মৃত্যুর আগেই তাদের সাথে আমি তোমার আর ইয়ানার বিয়ে ঠিক করেছিলাম। যেভাবেই হোক আমি সেটা রেখেছি। এখন থেকে সেই তোমার অর্ধাঙ্গিনী, তার সাথেই তোমার থাকতে হবে। নাভান মুখে চ শব্দ করে উঠল যেন। বাঁকা হেসে পরিবারের প্রত্যেকটা লোকের দিকে তাকিয়ে বলে ওঠে, একটু পরে আমার ফ্লাইট, আমি কানাডায় ফিরে যাচ্ছি। সবাই যেন একটু তথস্থ হলো ভয়ে। চলে যাবে মানে কি? আয়েশা মির্জা এবার কাতর কণ্ঠে বলে ওঠে, 7 বছর পরে দেশে আসলি আর 7 দিন না থাকাই চলে যাবি? সব তোমার দোষ সোহানা, তোমার জন্যই এত ঝামেলা। তুই চুপ করে আসু। আর মা, তোমার ভালো ছেলে আমি, তোমার কথাই রাখবো। করবো না অদিতিকে বিয়ে। তাহলে কানাডায় যাচ্ছ কেন? বিকজ আমি আর অদিতি উইল লিভ টুগেদার। কথাটা যেন বিশাল বড় লিভিং রুমে বিস্ফোরণ ঘটালো। সবাই অবাক হয়ে দেখছে নাভানকে। ছেলে বিদেশি কালচার সবই আয়ত্ত করে ফেলেছে। মা বিয়ে করতে দেয়নি বলে বিয়ে ছাড়াই থাকবে সে। নাহিদ মির্জা এবার রাগান্বিত হয়ে বলে, পাগল হয়েছ? ঘরে বউ রেখে বিদেশে মেয়ে নিয়ে পড়ে থাকবে? এতই যখন অদিতিকে ছাড়তে পারবে না, তাহলে ইনায়াকে বিয়ে করতে মত দিলে কেন? ওহ বাবা, ম্যারেজ ইজ নট দ্যাট ইম্পর্টেন্স, অনলি ইফ উই গ্রোথ এগ্রি। আর রইল ওই মেয়েটাকে বিয়ে করার কথা, ওটা মার ওই মেয়েটার জন্য সারপ্রাইজ ছিল। সে বামন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিল, আর মা সে মেয়েটাকে বউ হিসেবে চেয়েছে, সেটাও দিলাম। সদবোধ, তুমি থাকো তোমার মির্জা বাড়ির ছেলের যোগ্য বউ নিয়ে, সেটাই তো চেয়েছো। সোহানা মির্জা অবাক হয়ে তাকিয়ে রইল নাভানের দিকে। বিদেশে উচ্চ শিক্ষা নিতে গিয়ে তার ছেলে নিজের কালচারটাকেও বদলে ফেলেছে। তিনি নিজেকে যেন এই মুহূর্তে অনেক অসহায় মনে করছে। ধপ করে সোফায় বসে পড়েন তিনি। নিজ হাতে একটা বাচ্চা মেয়ের জীবনটা তিনি নষ্ট করে ফেলেছে। কি করবেন তিনি এখন? নিপা এক গ্লাস পানি এনে সোহাকে দেয় আর মিনমিন কণ্ঠে বলে ওঠে, ভাবি, আপনি নিজেকে এখন ঠান্ডা রাখুন, ধৈর্য হারা হবেন না। ইনায়াকে সামলাবে কে? এতটুকু মেয়ে এত বড় ধাক্কাটা সামলাতে পারবে না। সোহানা এক পলক তাকায় নাভানের দিকে। নাহিদ মির্জা কঠোর গলায় জিজ্ঞেস করে, এটাই তোমার শেষ কথা নাভান? বাবা, আমি আসছি, আমার ফ্লাইটের সময় হয়ে আসছে। সবাই যেমন পাথর বনে রয়, এমন খুশির মাঝে এটা যেন কাম্য নয়। গটগট পায়ে বেরিয়ে যায় নাভান শাহরিয়ার। আধারের আলো গভীর হলেও চারপাশে বাড়ির লাইটিংয়ের আলো কাঁচা ফুলে সজ্জিত মির্জা বাড়ির প্রতিটি কোণায়। তখনই নুপুরের ঝংকার আওয়াজ আর এক বুক ফাটা কিশোরীর করুণ আর্তনাদ, সব মিলিয়ে কেঁপে ওঠে যেন মির্জা ভিলা। নিশুতি রাতে গগন বিহারী এই করুণ পাখির আর্তনাদ কি শুনতে পেয়েছিল পুরুষটা? নাকি শুনলেও হৃদয় কাঁপাতে পারেনি সেই কান্না?
কোনো রকম দৌড়ে সেই রুমে প্রবেশ করলো ইনায়া। তার বুকটা তুমড়ে মুচড়ে যাচ্ছে যেন। নিজেকে কোনো রকমেরই বানাতে পারছে না সে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। কত স্বপ্ন নিয়েই তো শ্বশুর বাড়ি এসেছিল সে, কিন্তু স্বপ্ন শুরু হবার আগেই শেষ হয়ে এলো। মা বাবা তাকে কেন নিয়ে গেল না তাদের সাথে? চোখ ঘুরিয়ে রুমটাতে চোখ বোলায় ইনায়া। সারা রুমে রজনীগন্ধা গোলাপের মৌ মৌ গন্ধ ভাসছে। মিডল ব্যাটাটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। বেডের দুই সাইডে বড় পাত্রের মাঝে পানিতে গোলাপ ছিটিয়ে ছোট ইলেকট্রনিক লাইট চালানো। সবকিছু দেখে ম্লান হাসলো ইনায়া। কিসের জন্য এইসব আজকে? তার মতো এমন লাঞ্ছিত কোনো বউ বিয়ের দিন হয়েছে বলে মনে হচ্ছে না। তার স্বামী অন্য পরনারীর প্রতি আকৃষ্ট। কথাটা মনে আসতেই মাথাটা ধরে এলো তার। মুহূর্তেই পুরো ঘরে ধ্বংসকার্য চালালো সে। কেউ আসলো না থামাতে। তাতে যদি অষ্টাদশী কন্যার মন শান্ত হয় একটু। ভোরে ফোনের শব্দে ঘুম ভাঙে ইনায়ার। শোয়া থেকে উঠে মাথা চেপে ধরে সে। অসহ্য যন্ত্রণা হচ্ছে যেন। ভালো করে চোখ মেলে পুরো ঘরে চোখ বোলায় ইনায়া। ফুল বই নানা ধরনের জিনিসপত্র মেঝেতে পড়ে রয়েছে। নিজের দিকে তাকিয়েই দীর্ঘশ্বাস ফেলে। কালকের লেহেঙ্গা এখনো গায়ে জড়ানো। জীবন ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে তার। এই ছোট জীবনে অনেক কিছু উপলব্ধি করেছে ইয়ানা। হঠাৎ করেই ফোনটা আবার বেজে ওঠে। ইয়ানা ফোনটা মেঝে থেকে ওঠায়। রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে কেউ বলে ওঠে, ফুলসজ্জা কেমন গেল মিস ইনায়া? ওহ সো সরি মিসেস ইনায়া। কে আপনি? আপনি সতীন মিসেস ইনায়া? ভ্রুকুটি কুঞ্চিত করে ইনায়া মেয়েটাকে হতে পারে। কণ্ঠটা চেনা চেনা লাগছে তার। কিছুক্ষণ চুপ করে অকপটে জিজ্ঞেস করে ওঠে, অদিতি আপু তুমি? যাক বাবা, তাহলে চিনতে পেরেছিস তুই। কিসের জন্য ফোন দিয়েছো তুমি? মুখটা গম্ভীর করে ইনায়া। অপর পাশে অদিতি একটু হেসে গম্ভীর স্বরে বলে, বিয়ে করেছিস শুনলাম, কিন্তু কি করলি? এখন বুঝতে পারবি সব। আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করা। লিসন, আমার আর নাভানের সম্পর্ক অনেক গভীর। কতটা গভীর নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তুমি আমাকে আগে কেন বলনি? কান্নারত গলায় বলে ওঠে ইনায়া। আসল কথা কি জানিস, আমার তোকে খুব কাঁদাতে ইচ্ছে হয়েছে, তাই বলিনি। বুঝলি বাবু? কেন করছো এইসব বলো? আজকে আর কথা বলার মুড নেই এনু। তোর বরটাকে রিসিভ করতে এয়ারপোর্টে পৌঁছতে হবে আমায়। তার আগে একটু স্কিন লিপস কেয়ারও করি, কারণ নাভান এসেই আমার ওষ্ঠতায় হামলা দেবে। অ্যান্ড হিজ লিপস আর ভেরি সুইট টু মি। বাই। কাঁদতে থাকে ইনায়া। অদিতি তার ফুফাতো বোন। তারা কানাডার সিটিজেন। অনেক ছোটবেলায় তাদের সাথে দেখা হয়েছিল ইনায়ার। মাঝে মধ্যে ফোনে কথা হতো সবার সাথে। তাদের অ্যাক্সিডেন্ট ও মা বাবার মুমূর্ষ অবস্থায়ও তার ফুপি ভাই দেখতে আসেনি, এমনকি মৃত্যুর দিনও না। মা বাবা হারিয়ে ইনায়া যখন পাগল প্রায়, তখন তার পাশে দাঁড়ায় সোহানা মির্জা। সে তার মায়ের বেস্ট ফ্রেন্ড ছিল। ফোনের স্ক্রিনে স্বামীর সাথে অন্য মেয়ের অন্তরঙ্গ মুহূর্ত দেখে স্তব্ধ হয়ে রইল ইনায়া। ফর্সা মুখশ্রী টুকটুকে লাল হয়ে রয়েছে তার। লাল ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে তার। সবকিছু অসহ্য লাগছে তার কাছে। নাভান আর অদিতির বেশ কিছু অন্তরঙ্গ ভিডিও তার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে অদিতি। ইনায়া ভাবতে পারছে না কতটা নির্লজ্জ হলে কেউ এই সব করতে পারে। বুকটা প্রায় চলে যাচ্ছে তার। নাভান তার স্বামী, সে কি করে তার স্ত্রীর অধিকার অন্য কাউকে দিতে পারে? কিন্তু নাভান তো তাকে স্ত্রী হিসেবেই মানেনি। কথাটা মন হতেই নিজের জন্য বিদ্রুপের হাসি দিল ইনায়া। তার মুখটাও তো দেখেনি তার স্বামী। চোখেতে চোখের সামনে একটা ক্লিপ ভেসে ওঠে ইনায়ার। নাভান আর অদিতির চুম্বকীয় একটি ক্লিপ। রাগে ফোনটা দরজার দিকে ছুঁড়ে মারে সে। এতক্ষণ ফ্লোরে হাঁটু গুঁজে বসেছিল ইনায়া। সকালে নিধি এসে তার কাপড় বদলিয়ে একটা শাড়ি পরিয়ে দিয়ে গেছিল। নিপা এসে অনেকবার খাবার জন্যে চোরাচুরি করলেও
কিছুই মুখে দেয়নি সে। অনুভূতি শূন্য হয়ে বসেছিল পুরোটা সময়। এত কিছুর ভেতর একবারও সোহানা মির্জা ইনায়ার কাছে আসেনি। হয়তো কিছু অপরাধ বোধ তাকে নিস্তব্ধ করে দিয়েছে। বসা থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায় ইনায়া। কালকের ঘটনা কম বেশি প্রতিবেশীদের কানে পৌঁছে গেছে। তারা প্রায় দল ধরে আসছে মির্জা বাড়ির প্রাঙ্গণে। ইনায়াকে দেখার অনেক কৌতূহল তাদের মনে। মির্জা বাড়ির এত স্বনামধন্য লোকেদের এমন ঘটনা তাদের মুখে মুখে উপচে পড়ছে যেন। নিচ থেকে কিছু মহিলাদের কথাও শুনতে পায় সে। হঠাৎ করেই ইনায়ার পা ধরে লুটিয়ে পড়ে একজন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয় ইনায়া। সামনে তাকিয়ে সোহানা মির্জাকে দেখে তার পা জড়িয়ে কাঁদছে তিনি। একটু দূরেই তার ফোন হাতে দাঁড়িয়ে আছেন নাহিদ মির্জা। ইনায়া চটজলদি সোহানা মির্জার সামনে বসে পড়ে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করে, এসব কি করছো মামনি? তোমাকে এসব মানায় না। মারে, ক্ষমা করে দে আমাকে। আমি স্বার্থপরের মতো তোর জীবনটাকে নরক বানিয়ে দিলাম। তুমি ক্ষমা কেন চাইছো? ক্ষমা আমার তোমার কাছে চাওয়া উচিত। আমার কারণে তোমার ছেলে বাড়ি ছেড়েছে। ওর কথা আর বলবে না ইয়ানা। ওকে আমি আর নিজের ছেলে বলে মানবো না। সোহানা মির্জার কঠিন মুখে তাকিয়ে রয় ইনায়া। কি বলবে এই কথার প্রেক্ষিতে? আজ না কাল নাভান ঠিক বাড়িতে ফিরে আসবে। তখন কেউ আর রাগ করে থাকতে পারবে না। ইনায়া নাহিদ মির্জার দিকে তাকাতেই তার হাতে নিচের ফোন দেখতে পায় সে। কণ্ঠে বিচলিত হয়ে সে দুজনের দিকে তাকিয়ে বলে, অদিতি আপুর ব্যাপারে তোমরা আগে থেকেই জানতে? তাহলে কেন আমাকে আগে বলনি? আর এই বিয়ে কেন হতে দিলে তোমরা? সোহানা মির্জা মাথা নুইয়ে বসে থাকে। নাহিদ মির্জা তাদের পাশে এসে বসে। ইনায়ার মাথায় হাত রেখে বলে, আমরা অদিতির ব্যাপারে জানতাম, কিন্তু ব্যাপারটা যে এত খারাপ হবে তা ঠাউর করতে পারিনি। আগে জানলে নাভানের কথাই মানতাম। কখনো না। তুমি ভাবলে কি করে ওই রকম বাজারের মেয়েকে আমি এই বাড়িতে মেনে নিতাম? স্ত্রীর কান্নারত কঠোর চোখে তাকিয়ে সে বুঝতে পারল পুত্রের প্রতি তার অসীম ঘৃণা বিরাজ করছে। নাহিদ মির্জা সোহানাকে আর কিছুই বলতে পারল না। সোহানা ইনায়ার হাত ধরে বলে ওঠে, আজ থেকে তুমি আমার পরিচয়ে বাঁচবে, আমার মেয়ে হয়ে। নাভান শাহরিয়ারের নাম হৃদয় থেকে মুছে ফেলো। জানি কষ্ট হবে, কিন্তু তোমাকে করতেই হবে। বলেই তিনি ইনায়ার হাত ধরে নিচের দিকে অগ্রসর হলেন। এত কষ্ট কি করে ভুলবে সে? স্বামী নামক মানুষটিকে কি ভোলা এত সহজ হবে? এমন এতিম মাইয়া বিয়া করাইলে তো এমনই হবে আয়েশা আপা। এমন শিক্ষিত পোলার লগে এমন মাইয়া যায় না আগে। অন্য মহিলা বলে এই মেয়েকে তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থা করেন, না হলে নাতি সারা জীবন বিদেশেই পড়ে থাকবো। দুজন মহিলা আয়েশা মির্জাকে এইসব কথা বলছিল। আয়েশারও তাই মনে হচ্ছে। ইনায়া বাড়িতে থাকলে নাভান কখনোই ফিরে আসবে না। সে সোহানার সাথে নিশ্চয়ই কথা বলবে। নিচে নামতেই মহিলাদের কথা শুনতে পেলেন সোহানা আর ইনায়া। ইনায়া মাথা নিচু করে মেঝেতে তাকিয়ে থাকে। সবার দৃষ্টি এখন তার দিকেই নিযুক্ত। সোহানা সবার দিকে তাকিয়ে বলে ওঠে, ইয়ানা এখন থেকেই বাড়িতেই থাকবে। কোন পরিচয়ে তাকে এখানে রাখবে বৌমা, যেখানে নাভান তাকে অস্বীকার করেছে? নাভানের সাথে আমাদের সম্পর্ক কালকেই শেষ হয়ে গেছে মা। আর রইল ইয়ানার কথা, সেই বাড়ির মেয়ের পরিচয়ে থাকবে। আয়েশা মির্জা এবার অনেকটা রুষ্ট হলেন। এইভাবে তো চলবে না। সোহানার অতিরিক্ত রাগের কারণেই এইসব হয়েছে বলে তার মনে হচ্ছে। গম্ভীর মুখে বলে ওঠে, আর পাগলামি করো না তুমি। তোমার এই জেদের কারণে আজ এই অবস্থা। নাভান ঘরের ছেলে ঠিকই বাড়িতে ফিরবে। এর চেয়ে ভালো হবে তুমি ইয়ানাকে তার মামার বাসায় দিয়ে আসো। ইয়ানা এই বাড়িতেই থাকবে। এতে যদি কারো সমস্যা থাকে সে নিজেই যেন নাভানের মতো চলে যায়, অন্যথায় আমি ইয়ানাকে নিয়ে বেরিয়ে যাব। সবাই চুপ হয়ে যায় সোহানার কথায়। বাড়ির প্রতিটি সদস্য বুঝতে পারছে না সামনে কি হতে চলেছে, কিন্তু নাভানকে যে সোহানা সহজেই মাপ করবে না ঢের বুঝতে পারছে তারা। ইনায়া সোহানার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, এই একটা মানুষ কতক্ষণ তার জন্য একাই লড়াই করবে? এর চেয়ে তার চলে যাওয়াই ঠিক। স্টার নাইট ক্লাব, কানাডা।
ক্লাবের ভিতরে খোলামেলা পোশাকে কয়েক দল যুবক যুবতীরা আনন্দে মেতে উঠেছে। চমকালো আয়োজন, চারপাশে নানা রকমের লাইটিং, হুইস্কির বোতল আর মিউজিক, সব মিলিয়ে এক অন্যরকম সন্ধ্যা। বার টুলে বসে ইচ্ছে মতো ড্রিঙ্ক করছে নাভান শাহরিয়ার। ফর্সা গায়ে জড়ানো কালো শার্ট শরীরে এঁটে আছে, তাতে তার পেশিবহুল হাত বিদ্যমান। চুলগুলো সুবিন্যস্তভাবে কপালে ছিটিয়ে আছে। আশেপাশের মেয়েরা এক প্রকার তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। এখানে সে মোস্ট হট ব্যাচেলার হিসেবে পরিচিত। একের পর এক ড্রিঙ্কস করেই চলেছে নাভান। চোখ দুটো তার টুকটুকে লাল হয়ে আছে। বাড়ি থেকে আসার পর থেকেই অশান্তিতে আছে সে। অফিস কাজ কিছুই ভালো লাগে না তার। মায়ের সাথে বেশি রুড হয়ে গিয়েছিল এবার, কিন্তু তার কাছে আর কিছু করার ছিল না। পিঠের উপর কেউ হাত রাখতেই পিছনে ফিরে তাকায় নাভান। একটা ছোট ওয়েস্টার্ন ড্রেস পরে দাঁড়িয়ে আছে অদিতি, মুখে তার চমৎকার হাসি। নাভানের হাত থেকে ড্রিঙ্ক গ্লাসটা নিয়ে নাভানের ওড়োর উপর বসে সে। দুই হাত দিয়ে অদিতির কোমর জড়িয়ে ধরে নাভান। অদিতি নাভানের গালে হাত রেখে আদুরে গলায় বলে ওঠে, কি হলো তোমার? বিডি থেকে ফিরে এসে একদম বদলে গেছো তুমি। আই ডোন্ট নো, কেমন জানি অস্থির লাগছে সবকিছু। গাল থেকে অদিতির হাত সরিয়ে বলে উঠল নাভান। অদিতি কুটিল হেসে নাভানের কানে কানে স্লো ভয়েসে বলে ওঠে, ওকে, লেটস গো। কোথায়? তোমার অস্থিরতা কমাতে। নাভান অনেকটা বিরক্ত হয়ে অদিতিকে নামিয়ে দিল। দাঁড়িয়ে অস্থির ভঙ্গিতে মাথা চেপে ধরে বলে, এসব ভালো লাগছে না অদিতি, চলো বাড়ি যাই। তোমার এই অস্থিরতা কি তোমার বউয়ের জন্য নাভান? চকিতের সামনে তাকিয়ে অদিতির মুখে গভীর দৃষ্টি ফেলল নাভান। অদিতি গম্ভীর মুখে তাকিয়ে আছে তার দিকে। সহজে উত্তর দিতে পারল না নাভান। মনে করল সেদিন রাতের গগন বিহারী এক মেয়ের কান্না, যা তার পুরুষ মনেও নাড়িয়ে দিয়েছিল তৎক্ষণাৎ। তারপরও নিজের অ্যারোগেন্ট মনোভাব তাকে থামতে দেয়নি। ওটা ওই মেয়ের প্রাপ্য ছিল। ডোন্ট টেক ইট টু হার্ট। হ্যাঁ, মনে হচ্ছে নাভান। বলেই উল্টো ঘুরে ক্লাবের বাইরে বেরিয়ে যায় অদিতি। নাভান বড় করে নিঃশ্বাস ফেলে এগিয়ে যায়। তার সবকিছুই অসহ্য লাগছে। নাভান গাড়ি পার্কিং এরিয়ায় যেতেই দেখতে পায় অদিতি রাগ করে পিছনের সিটে বসে আছে। নাভান গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর যেতেই আচমকা গাড়ি ব্রেক কষল সে। গাড়ি থেকে নেমে পেছনের সিটে বসে অদিতির দিকে তাকালো সে। অদিতি বিরক্ত স্বরে বলে ওঠে, হোয়াট? গাড়ি বন্ধ করলে কেন? ডোন্ট প্যাস। বলেই অদিতির অতি সন্নিকটে চলে আসে নাভান। একজনের নিঃশ্বাস অন্যজনের মুখে বাড়ি লাগছে। একে অপরের দিকে তাকিয়ে থাকে নির্লিপ্তে। রাগ পড়ে যায় অদিতির। এই দূরত্বটুকু ঘুচে দেয় অদিতি। মিলিত করলো এক অপরের ওষ্ঠদ্বয়। দুহাতে আঁকড়ে নেয় নাভান অদিতিকে। নীরব শুনশান রাস্তায় একপাশে দাঁড় করানো নাভানের কালো মার্সিডিস। মাঝে মধ্যে দু একটা গাড়ি আসা যাওয়া করছে। অদূরেই মন থেকে শোনা যায় কিছু অচেনা পাখির কলরব। তার সাথে শোনা যায় একজোড়া নরনারীর চিৎকার, যা এই শুনশান রাত গম্ভীর করে তোলে। ইনায়ার জন্যে একটা নতুন রুম ঠিক করেছেন সোহানা। সে তাকে এখন নাভানের রুমেও থাকতে দিবে না পর্যন্ত। সোহানার ধারণা এই রুমে থাকলে নাভানের কথা আরো বেশি করে মনে পড়বে ইনায়ার। নাভানের রুমের দেওয়াল জুড়ে বেশিরভাগ ছবিই নাভানের। বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি ঝুলানো আছে। ছেলে আসবে বলে সব মন দিয়ে সাজিয়েছিলেন সোহানা মির্জা। এতক্ষণ ধরে রুমটা ঘুরে দেখছিল ইনায়া। রুমে মিডল বেড রাখা, একপাশে কাবার্ড ও ফ্লোর টাচ করে বড় মিরর, আর অন্য পাশে বুকশেলফ আর টেবিল, সাথেই বিশাল ফ্লোর লাগোয়া গ্লাসের বারান্দার দরজা। বেডের সামনাসামনি নাভানের বিশাল বড় একটা ছবি বাঁধিয়ে রাখা হয়েছে। ইনায়া সেখানে গিয়ে দাঁড়ায়।
ছবিতে ফর্মাল ড্রেসে মুচকি হেসে দাঁড়িয়ে আছে নাভান। ইয়ানা মুচকি হেসে হাত বাড়ায় বাঁ পাশটায়, আস্তে করে মাথা রাখে সেথায়। স্থানটা তো তারই, সে তো এই বাঁ পাছরের তৈরি। এই জায়গা শুধুমাত্র তার। অবুঝ মেয়ের মতো এক অষ্টাদশী কন্যা স্বামীর ছবির সামনে দাঁড়িয়ে নিজের অধিকার জানতে ব্যস্ত। ব্যাকুল কণ্ঠে অবুঝ ভাবে শুধায়, আপনি শুধু আমার নাভান, তাই না? আপনার বুকের বাপাসটা আমার জন্যে বরাদ্দ, শুধু আমার জন্য। বিড়বিড় করে বলে ওঠে ইনায়া, অথচ সে কি জানে তার বরাদ্দকৃত জায়গায় অন্য নারীর ঠাঁই দিয়েছে তার স্বামী। সে নারীকে বুকে নিয়ে সে এক আদিম খেলায় মত্ত, জানা হয় না ইনায়ার। কানাডার রাজধানী অটোয়া, 4 ঋতুর দেশ কানাডা। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস শীতকাল। এই 3 মাস হলো কানাডার শীতকাল। পুরো শীতকাল জুড়েই কানাডায় হয় প্রচুর তুষারপাত। এই সময় তাপমাত্রা থাকে খুবই কম, মাঝে মাঝে হয় তুষার ঝড়। এই সময় শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকে। সময়টা এখন জানুয়ারির মাঝামাঝি দিক। কুচি কুচি তুষারে ভরে আছে পুরো অটোয়া শহর। রাতের দিকে প্রচুর তুষারপাত হয়েছে, এখন কিছুটা কমে এসেছে। সকাল হতেই ব্যস্ত জনমানুষ নিজেদের কর্মস্থলে যাবার জন্যে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুল সেট করছে নাভান শাহরিয়ার। পরনে ফর্মাল ড্রেস, আজকে তার ক্লায়েন্টের সাথে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। পরনের কালো শার্টটা বুকে পিঠে লেপ্টে আছে। 9টা মাস ধরে বাংলাদেশের সাথে তার কোনো যোগাযোগ নেই। মাঝে মাঝে তার মার কথা খুব মনে পড়ে, কিন্তু ফোন করতে সাহস পায় না। হঠাৎ ফোন বেজে উঠতেই ধ্যান ভাঙে তার। ফোন হাতে তুলতেই অদিতির 240টা ফোন দেখতে পায় সে। মেয়েটা পাগল করে ফেলবে প্রায়। নাভান বিরক্তি নিয়ে সাইলেন্ট করে ফোন পকেটে ভরে, কালো কোটটা হাতে নিয়ে নিচে নেমে আসে। ব্রেকফাস্ট করে এখনই বেরিয়ে পড়বে অফিসের উদ্দেশ্যে। খাবার সময় হঠাৎ করেই কলিং বেল বেজে ওঠে। নাভান অবাক হয়, এখন কে আসতে পারে? দরজা খুলতেই দেখতে পাই অদিতি দাঁড়িয়ে আছে, পরনে তার সাদা লং কোট। নাভানকে ঠেলে ভেতরে ঢুকে সে। নাভান দরজা লাগিয়ে দিয়ে আবার খেতে বসে পড়ে। অদিতি যেন তার সামনে অদৃশ্য। অদিতি কিছুক্ষণ বিস্ময়কর দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে নাভানের দিকে। আমাকে ইগনোর করছো কেন নাভান? কখন? গত 9টা মাস কি এটা বোঝার জন্য যথেষ্ট নয়? নাভানের মুখে কোনো রা নেই, সে চুপচাপ খেয়ে চলেছে। অদিতি রাগে হতভম্ব হয়ে আছে। নাভান 9টি মাস ধরেই তাকে বিভিন্নভাবে এড়িয়ে চলেছে। সে নাভানের মতিগতি কিছুই বুঝতে পারছে না। এত সহজে নাভানকে ছাড়বে না অদিতি। নাভান খাবার শেষ করে উঠে দাঁড়ায়, কালো কোটটা গায়ে জড়িয়ে গাড়ির চাবি হাতে সামনে এগিয়ে যায়। অদিতির রাগ এখন আকাশচুম্বী। সে পেছন থেকে নাভানের হাত টেনে ধরে। এসবের মানে কি নাভান? তুমি আমাকে এভাবে এড়িয়ে যেতে পারো না। ফোন দিলে ফোন তুলছো না তুমি। লিসেন অদিতি, অফিসে আমার ইম্পর্টেন্স মিটিং আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। হাতটা ছেড়ে দাঁড়াও। আর তোমার ফোন খেয়াল করিনি আমি। ডোন্ট মেক এক্সকিউজ। এতগুলো ফোন মেসেজ কি করে তোমার অদেখায় থাকতে পারে? নাভান এবার চুপ করে থাকে। অদিতির থেকে হাত সরিয়ে বাইরে অগ্রসর হয়। অদিতি এবার আরো ক্ষিপ্ত হয়ে যায়। নাভানের সামনে দাঁড়িয়ে ওর কলার চেপে ধরে। আমাকে এত হালকাভাবে নিও না নাভান। আমি তোমার এই অবলা বউয়ের মতো না। আমার সাথে চিট করলে আইনি ব্যবস্থা নিতে আমি বাধ্য হব। অদিতির কথায় মজা পেল যেন নাভান। ঠোঁট প্রসারিত করে হাসলো। কি ব্যবস্থা নেবে তুমি? আমাকে ধর্ষণ করেছে, চিটিং করেছে, ব্লা ব্লা আরো কিছু? শোনো, তোমার মতো রোড সাইড প্রস্টিটিউটের মুখে এসব কথা শুনলে লোক উল্টো তোমার বদনাম করে দেবে। বলেই অদিতির হাত এক প্রকার ছুঁড়ে ফেলে নাভান। অদিতি এবার প্রচুর রাগে পাগল প্রায়। ব্লাডি বিচ, তোকে আমি জেলের ভাত খাওয়াবো। কথাটা বলতেই অদিতির মুখে সজোরে থাপ্পড় মারে নাভান। তাৎক্ষণিক অদিতির গলা টিপে ধরে সে। অদিতির দম বন্ধ হয়ে আসছে যেন। নাভান দাঁতে দাঁত পিষে বলে ওঠে, তোর মতো এমন রোড সাইড প্রস্টিটিউট হাতে তুলে দিলেই নাভান শাহরিয়ার মির্জার সামনে হাজারটা চলে আসবে। তোর কোনো যোগ্যতা নেই আমার সামনে দাঁড়ানোর। আর এই সস্তা মার্কা থ্রেট তোর সোকল বয়ফ্রেন্ডদেরকে দিবি, আমাকে না।
বলেই অদিতিকে ছেড়ে গটগট পায়ে বাইরে এসে দাঁড়ায় নাভান। রাগে ভেতরটা ফসছে তার। অদিতি কি ভেবেছে সে তার জন্যে পাগল? এমন হাজারটা অদিতিকে ছাড়তে পারবে সে। অদিতি ছিল শুধু তার একাকিত্ব কাটানোর বস্তু। আজ পর্যন্ত কোনো মেয়ে তার মনে ঢুকতে পেরেছে কিনা সন্দেহ। রাগে অপমানে চোখ দিয়ে পানি পড়ছে অদিতির। বহু পুরুষার্থ নারী অদিতি। শেষে নাভানের সাথে সম্পর্কে জড়াই সে। এত সহজে নাভানকে হাতছাড়া করবে না অদিতি, কিছুতেই না। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। এর সাথে কেটে গেছে ইনায়ার জীবনের 9টি মাস। ভার্সিটি প্রাঙ্গণে শান বাঁধানো পুকুর পাড়ে বসে আছে সে। অপেক্ষা করছে নিধির জন্যে। চোখ তার পুকুর পাড়ে শ্যাওলাযুক্ত পানিতে। সোহানা মির্জা তাকে নিধির কলেজে অ্যাডমিশন করিয়েছেন। ইনায়া আর নিধি পলিটিক্যাল সায়েন্সের প্রথম বর্ষের স্টুডেন্ট। একসাথে ভার্সিটিতে আসা যাওয়া তাদের। ইনায়া নাভানের কষ্টে সবকিছু ছেড়ে দিয়েছিল প্রায়। সোহানা মির্জা তাকে জোর করেই পড়াশোনায় ফিরিয়ে এনেছে। তারপরও ইনায়া অতিষ্ঠ এই সবে। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণায় কেটে যাচ্ছে তার দিনগুলো। মাঝে মাঝে তার নিজের কাছে নিজেকে পাগল মনে হয়। ধৈর্যের বাঁধ ভেঙে আসে প্রায়। আশেপাশে তাকিয়ে থাকে নিধির খোঁজে। মেয়েটা তাকে এখানে বসিয়ে রেখে কই উধাও হয়ে গেল। বসা থেকে উঠে মাথায় কাপড় টানে। পরনে তার আকাশি কালারের চুড়িদার। সিঁড়ি বেয়ে ওপরে আসে ইনায়া। তখনই দৌড়ে এসে ইনায়াকে জড়িয়ে ধরে নিধি। তারপর মুখে ভাবভঙ্গি বদলে পাপ্পি ফেস করে বলে ওঠে, সরি ভাবি, ওয়াশরুমে যা ভিড় তাই দেরি হয়ে গেল। মনে হয় মেয়েগুলো সকালবেলা তাদের বাড়ির ওয়াশরুম ব্যবহার করেনি, বুঝলে? হয়তো তোমার মতনই তারা। ঘুম থেকে উঠে মুখও ধুতে পারে না। কথাটা বলে আপাত মস্তক নিধিকে দেখে দিল ইনায়া। পরনে কালো জিন্স আর নীল কুর্তি। মাথার চুলগুলো আওলা হয়ে পড়ে আছে। দু কাঁধে ঝুলানো মিকি মাউস ব্যাগ। আসার সময় চুলগুলো বাঁধার সময় পায় না নিধি। ঘুম থেকে উঠতে উঠতে ভার্সিটির সময় পার হয়ে যায় তার। মাঝে মধ্যে ইনায়া আশ্চর্য হয় খুব। নিধির মতো এমন অলস মানুষ দেখেছে বলে মনে হয় না ইনায়ার। আবার আমার কথাই শোনাচ্ছ? থাক, চলো ফুচকা খেয়ে দুজনেই বাড়ি চলে যাই। নিধির কথায় বাদশাদে ইনায়া। মাথা নাড়িয়ে বলে, এক্ষুনি তোমার ভাই আসবে নিধি। আমাদের না দেখতে পেলে বকা দিবে। ভাইয়া আসতে আসতে চলে আসবো আমরা, চলো তো ভাবি। ইনায়ার হাত ধরে প্রায় টেনে হিঁচড়ে এগিয়ে নিয়ে যায় নিধি। ইনায়াও তার সাথে তাল মেলায়। ভার্সিটির বাইরের একটা ফুচকার দোকানে দাঁড়িয়ে আছে তারা। নিধি প্রায় 4 প্লেট ফুচকা খেয়ে নিয়েছে। আর মাঝে মধ্যে বলেছে, এটাই শেষ ভাবি, আর খাবো না। ইনায়া শেষমেশ বিরক্ত হয়ে নিধির হাতের প্লেট রেখে দেয়। নিধি ঠোঁট উল্টে ফুচকার বিল দিয়ে ইনায়ার হাত ধরে হাঁটতে থাকে। হঠাৎ করে ব্যাগে চোখ যেতেই চিৎকার দেয় নিধি। আচমকা নিধির চিৎকারে হকচকিয়ে গেল ইনায়া। নিধি ব্যাগ হাতে বিলাপ করছে। আশেপাশের সবাই অদ্ভুতভাবে তাকায় নিধির দিকে। সবার মূল কেন্দ্রবিন্দু সে। ইনায়া ঝটপট জিজ্ঞেস করে, কাঁদছো কেন নিধি, কি হচ্ছে? ভাবি আমার তুলতুলা। ব্যাগের দিকে ইশারা করে বলে নিধি। ইনায়া দেখে নিধির ব্যাগের সাইডে ঝুলানো ছোট ছাই রঙা মাউস টেডি রিংটা নাই, যেটা সে অনেক পছন্দ করে অনলাইনে অর্ডার দিয়েছিল। নাম দিয়েছে তুলতুলা। ইনায়া বিরক্ত স্বরে বলে, এইটার জন্য মাঝ রাস্তায় কাঁদছো তুমি? বোকা মেয়ে, বাসায় চলো, নতুন একটা কিনে নিও। না, আমার তুলতুলাই চাই। বলেই সে উল্টো দিকে দৌড়ে গেল। ইনায়া আশেপাশে তাকিয়ে তার পিছু নিল। নিধির দ্বারাই এসব করা সম্ভব। অনেক কষ্টে নিধির নাগাল পায় ইনায়া। এটা এখন খুঁজলেই পাবে তুমি। রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টি কাণ্ড করো না, চলো। ইনায়া রুষ্ট হয়ে বলল প্রায়। নিধি আর ইনায়া প্রচুর হাঁপাচ্ছে। নিধি কান্নারত অবস্থায় সামনে তাকিয়ে বলে ওঠে, ওই দেখো, পেয়েছি। ইনায়া নিধির দৃষ্টি অনুসরণ করতেই দেখতে পায় তাদের থেকে কিছুটা দূরে ছাই রঙের কিছু একটা পড়ে আছে। নিধি আর ইনায়া সেদিকে যায়। নিধি অনেকটা উচ্ছ্বসিত হয়ে সেটা হাতে তুলে নেয়। চকিতেই তাদের দুজনের চোখ বড় হয়ে যায়। ইনায়া ওড়না দিয়ে ইতিমধ্যেই নাক মুখ চেপে ধরে। বমি ঠেলে আসছে তার, কারণ নিধির হাতে ছাই রঙের বড়া চ্যাপটা ইঁদুর। ভেতরে পোকা কিলবিল করছে।
নিশ্চয়ই গাড়ির নিচে পড়ে এটা ভর্তা হয়ে রয়েছে। নিধি খুশির চোটে না বুঝে এটাই ধরেছে। নিধির বিষয়টা মস্তিষ্কে আসতেই সেটা ছুঁড়ে মারে। তৎক্ষণাৎ সেটা গিয়ে পড়ে এক সাদা গাড়ির কাছে। আচমকা গাড়ির ব্রেক কষল একজন। গাড়ির সামনের কাছে কিছু একটা পড়েছে। গাড়িটা বন্ধ করে বেরিয়ে আসে এক যুবক, গন্তব্য তার নিধি আর ইনায়ার দিকে। নিধি চোখ মুখ কুঁচকে চিৎকার দিয়ে হাত ঝাড়তে শুরু করে। ইনায়া আর সহ্য করতে পারছে না, ভেতরটা তার উল্টিয়ে আসছে প্রায়। কি হচ্ছে এখানে? বাঁদরের মতো লাফাচ্ছিস কেন নিধি? তাদের না ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম? হঠাৎ এক ভরাট কর্কশ কণ্ঠ কানে আসতেই চোখ তুলে তাকায় ইনায়া। সামনে দাঁড়ানো সুঠাম দেহি এক পুরুষ। কুটকুটে কালো চোখের মণি জোড়ায় রাগের আভাস, গম্ভীর মুখ জোড়া যেন তপ্ত আগুন, বিরক্ত সহিত তাদের দিকে তাকিয়ে আছে। আসলে ঈশান ভাইয়া ওই ইঁদুরটা ভুলে। নিধির কণ্ঠ রুখে যায় ঈশানের দিকে তাকিয়ে। সে তৎক্ষণাৎ তার লাফানি বন্ধ করেছিল ঈশানের উপস্থিতি বুঝতে পেরে। ঈশান ভ্রুকুচকে একবার নিধির হাতের দিকে তাকিয়ে তার গাড়ির দিকে তাকায়। মরা ইঁদুরটা এখন গাড়ির কাছে ছড়িয়ে ছিটিয়ে আছে। মুহূর্তেই রাগটা বিশাল আকার ধারণ করে ঈশানের। দাঁতে দাঁত পিষে বলে ওঠে, ইডিয়ট একটা! কি হাল করেছিস গাড়ি! তোর মতো এমন নোংরা অস্বাস্থ্যকর মানুষ আমি জীবনে দেখিনি। ঈশানের ধমক খেয়ে নিধির ঠোঁটচোরা উল্টো হলো প্রায়। ইনায়া গাড়ির দিকে নজর দিতেই এবার আর শেষ রক্ষা হলো না। রাস্তায় দাঁড়িয়ে মুখ ভরে বমি করে দিল সে। নিধি গিয়ে ইনায়ার পিঠে হাত বোলাতে শুরু করে। ইনায়া নেতিয়ে গেছে অনেকটা। ঈশান গিয়ে গাড়ির ভেতর থেকে পানির বোতল এনে ইনায়ার দিকে ধরে। চোখে মুখে পানি দিয়ে কুলি করে নাও ভাবি। ইনায়া একবার ঈশানের দিকে তাকায়। কালো চোখ জোড়া শান্তভাবে নির্লিপ্ত, শরীরে লেপ্টে আছে সাদা রঙের শার্ট, ঘামে চবচবে অবস্থা তার। শ্যাম রঙা মুখটায় অস্থির একটা ছায়া। নাও। ইনায়া হাত বাড়িয়ে ধরে বোতলটা। সে এখন অস্থিরতা অনুভব করছে। এই ভাবে বমি করে দেওয়ার লজ্জাও লাগছে বেশ। চোখে মুখে পানি দিয়ে উঠে দাঁড়ালো ইনায়া। দেখলি তো, প্রথম আমার গাড়িটা আর এখন আমার ভাবিকে, দুজনকেই অসুস্থ বানিয়ে ফেলেছিস। ঈশানের কথায় চোরা চোখে তাকায় নিধি। সে ঈশানের রাগ সম্পর্কে বেশ জানে। কত কথা যে বলবে ঈশান তার কোনো হদিশ নেই। তোর শাস্তি হলো আমার গাড়ি পুরোটা তুই পরিষ্কার করবি। বাদ দিন ভাইয়া, আমার খারাপ লাগছে, বাড়ি চলুন। ইনায়ার কথায় তার দিকে তাকালো ঈশান। মুখটা শুকিয়ে এইটুকু হয়ে আছে প্রায়। অস্থির হয়ে ড্রাইভারকে কল করলো অন্য একটা গাড়ি নিয়ে আসার জন্য। আরে আরে কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান। এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন। প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।